সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বুরহানুদ্দিন। বুরহান ভাই, বিশ্ব সংযোগ এবং আমার তরফ থেকে আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি, জানি যে গত 2-3 মাস ধরে এই পারস্য মহাসাগর, বিশেষ করে চীনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ ভাব, একটা আবার ট্রাম্প কখনো বলছেন একটা ডিল হবে, সবকিছু মিলে ওমানে গতকাল একটা আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ভালো আলোচনা হয়েছে, আপনার আবার পররাষ্ট্রমন্ত্রী ইরানের আরেক কাছে বলছেন যে শুরুটা ভালো হয়েছে। কিন্তু এর মধ্যে দেখলাম যে আলোচনা চলছে একদিকে, তবে আরো কিছু সামরিক ইকুইপমেন্ট নিয়ে আসছে আমেরিকা, সেখানে আবার নতুন করে ইরানের তেলের উপরে নিষেধাজ্ঞা দিল। সবকিছু মিলে পরিস্থিতিটা জটিলের দিকে যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারগুলো? আসলে ধন্যবাদ। আসলে কেন যেন ইন্টারন্যাশনাল ইস্যুতে সবকিছুর সঙ্গেই আপনার যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প এই দুটো বিষয় সবসময় খুব জড়িত এবং আলোচনায়। আপনি ইরানের প্রসঙ্গে কথা বলার আগে যে গত কয়েকদিনের যদি আমরা চিত্র দেখি, আপনি ভেনেজুয়েলা থেকে শুরু করে গ্রিনল্যান্ড ইস্যু, আবার ইউক্রেন রাশিয়া তো আছেই, এর মাঝে এসে আপনি মাঝখানে ইরানের বিষয়ে যে তাদের যে সেই স্টেপটা নিয়ে কিন্তু ইরানে ব্যাপক বিক্ষোভ হলো। আমরা দেখেছি যে মানে স্মরণকালের বড় বিক্ষোভ যদি বলি সেরকমটা 28 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। তো সেই অবস্থার মধ্যে এসে আপনার এখন আবার আলোচনাও শুরু হলো যে কিভাবে ভালো কিছু করা যায় তাদের দৃষ্টিতে। এর মধ্যে আপনি নতুন করে তেল নিয়ন্ত্রণের জন্য, কারণ ইরানের তেলের একটা বড় আসলে কেন যেন এই তেলের দিকে বেশি নজর। ভেনেজুয়েলায় তেল, মানে সব জায়গাগুলো, এর আগে ইতিহাস ইরাকেও তেল ছিল, কুয়েত, ইরাক। তো এখন যেটা হলো যে আমার কাছে মনে হয় যে আপনার ট্রাম্প তো আপনার চাপে রাখার জন্য তার অন্যান্য দেশগুলোকে একটা প্রেশার রাখার সবসময় ট্রাই করে, এর মধ্যে একটা আলোচনাও করে। তো এখন যেটা হলো যে আপনি আলোচনার মধ্যে দিয়ে আপনি হচ্ছে যে আমি আপনাকে চাপেও রাখছি, আবার আলোচনাও চালাচ্ছি, মানে দরজা খোলা রাখছি, কিন্তু শেষ পর্যন্ত এসে আপনার এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনো বলা মুশকিল। কারণ এই ওমানে আলোচনা চলতেছিল, চলার মধ্যেই আপনি নতুন করে এই নিষেধাজ্ঞা দিলেন। এবং এর আগের যদি ঘটনাগুলো দেখি, সেই ভেনেজুয়েলায়ও কিন্তু আপনি এখানে হস্তক্ষেপ যখন হয়ে গেল, এরপরে আবার এখানে কিভাবে যেন সবকিছু গুছিয়ে আনার চেষ্টা করছেন উনি, এখানে কোথায় কি লাগবে সেই বিষয়গুলো উনি তদারকি করছেন। আর এখানে কি হলো যে আপনি এই ওমানে একটা আলোচনায় বসলেন, ইরানও বলছে যে এখানে আলোচনাটা প্রাথমিক স্টেজটা ভালো, ইতিবাচকভাবে শুরু হলো, এর মধ্যে আপনি নিয়ন্ত্রণ আরোপ করলেন। এখন কি হলো যে আপনি অর্থনৈতিকভাবে ইরানকে চাপে রাখার জন্য তো একটা বড় কৌশল। একটা বিষয় হচ্ছে যে ইরান যেই দেশগুলোতে আপনার তেল রপ্তানি করে সেই দেশগুলোর উপরেও কিন্তু এক ধরনের প্রেশার, এবং তৃতীয় দেশ বলতে যেগুলোকে বোঝায় সেই জায়গাগুলো তো প্রেশার করার একটা চিন্তা। কারণ আপনি দেখেন এখানে কিন্তু 14টা জাহাজ যে একদম সম্পূর্ণ লেনদেন নিষেধাজ্ঞা দেওয়া হয়ে গেছে। মানে একটা হলো যে আমি আমার ক্ষমতা আছে, আমি যেভাবে খুশি সেভাবে করে আপনার সঙ্গে ডিল করব। আপনার বিশেষ করে যে জাহাজগুলো সেগুলো কিন্তু তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতে পতাকাবাহী। সুতরাং আপনি হচ্ছে যে আপনাকে তেল যদি রপ্তানি বন্ধ হয়ে যায় আপনার উপর একটা অর্থনৈতিক চাপ, এবং সেই চাপের কারণে তখন আপনি বাধ্য হবেন আপনি আমার কথা শুনতে। কারণ হচ্ছে ইরানের উপরে তো অনেক আগে থেকে শত নিষেধাজ্ঞা দিয়ে রাখে, তার মধ্যে তেলটা যদি এভাবে তারা নিয়ন্ত্রণ করে সেই জায়গা থেকে তো আরো বিপদে পড়ার কথা। আমি একটু জাস্ট বলি, সেটা হলো যে আপনি এখানে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা হলো এই যে তেলের ব্যাপার নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো যে আপনি এই যে ইরানের যে তেল রপ্তানির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা কিভাবে বন্ধ করে দেওয়া যায় বা ভেঙে ফেলা যায়, সেটা হচ্ছে হয়তো বা এখন পর্যন্ত যে ট্রাম্পের চিন্তা। আচ্ছা, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র মুখে মুখে বলছে যে তাদের ইরানে পারমাণবিক যে কর্মসূচি আছে সেটা স্থগিত করতে হবে, তারপর যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে সেটা তৃতীয় কোনো দেশকে স্থানান্তর করতে হবে, মিসাইল যাদের আছে এটা স্থিমিত করে আসতে হবে, পাওয়ার বাড়ানো যাবে না।
কিন্তু আপনি কি মনে করেন এই সবের পিছনে রয়েছে ইরানের যে বর্তমান সরকার আছে সেই রেজিম চেঞ্জের একটা ব্যাপার রয়েছে? কারণ সবসময় মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় তাদের সমর্থিত একটি সরকার থাকুক। কারণ আমরা যে পেহেলভি যুগটা দেখেছি তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই এবং তাদের যে পারমাণবিক যে কর্মসূচি এটা কিন্তু 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রই ওপেন করে দিয়েছে তাদের। তা আপনার এই রেজিম চেঞ্জের ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে আমরা কিন্তু এর আগে দেখেছি যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সে যেখানে যেখানে হস্তক্ষেপ করেছে সেই জায়গাগুলোতে এই রেজিম চেঞ্জের একটা ঘটনা ঘটে গেছে, তারপর ম্যাসাকার হয়ে গেছে, ইরাক বলে, লিবিয়া বলে, আপনি আফগানিস্তান, ইরাক, লিবিয়া। তো সুতরাং এখানে যে সেরকমটা হবে না, কিছু হবে না, এটা কিন্তু এখনই বলার মতো কোনো অবস্থা নেই। এবং যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে কিন্তু দেখবো যে না, এরকম কিছু চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এরা আস্তে আস্তে করে এখানে আপনার ঘাঁটি করার চেষ্টা বা এই চিন্তা করে। এখন এই পারমাণবিক ইস্যুতে এখন পর্যন্ত যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে এটা মানে আলোচনাটা ভালো হচ্ছে, ইতিবাচক হচ্ছে। অবশ্যই এটা কিন্তু কোনো চুক্তি বা এই ধরনের কিছুই না এখন পর্যন্ত, না, এটা আলোচনার জায়গা। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আসলে সে যদি বিশেষ করে ট্রাম্পের যেই চিন্তা বা মিশন নিয়ে উনি নেমেছেন সেই জায়গায় এই প্রথম ইতিবাচক এই খবর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এটা কিন্তু হয়তো ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এখনো টের পাচ্ছেন না। আপনার আলোচনাটা কিন্তু মুখোমুখি হচ্ছে না, হ্যাঁ, ভাইয়ের মাধ্যমে হচ্ছে। সুতরাং আপনি যে আমাকে আমার সঙ্গে আপনি যখন সরাসরি ডিল করবেন, হ্যাঁ, এক ধরনের বিষয়। থার্ড পার্টি দিয়ে যখন আপনি ডিল করছেন তখন কিন্তু এখানে আসলে অনেক গোমর থেকে যাচ্ছে, ফাঁক ফোকর নিশ্চয়ই থেকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার এই ইরানের সাথে আমরা সখ্য জানি যে রাশিয়া এবং চীনের, এবং দুজনেরই ভালো ইনভেস্ট আছে, বিশেষ করে চীনের প্রচুর ইনভেস্ট আছে। আর সামরিক দিক থেকে তো রাশিয়ার প্রচুর এই আপনার ইরানের প্রতি রয়েছে। এই দুইটা দেশ কি আসলে ইরানের পাশে যুদ্ধ শুরু হলে দাঁড়াবে কিনা? কারণ ওরাও তো চাইবে না যে মধ্যপ্রাচ্যে এন্ট্রি করুক মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে তো এদের আধিপত্য খর্ব হবে। সবকিছু তো পাওয়ারের গেম, রাইট। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনার বিশেষ করে এই তিনটা রাষ্ট্রকে যদি আমরা দেখি যে সব ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্রের যখন কোথাও আলোচনা আসে সঙ্গে সঙ্গে রাশিয়া এবং চীনের আলোচনাটা আসে, সেটা একদম আমাদের দেশ থেকে যদি শুরু করে সেখানেও কিন্তু আপনি দেখেন আমাদের কূটনৈতিক জায়গাগুলোতে যখনই আপনার যুক্তরাষ্ট্রে কোনো ইন্টারফেয়ার আসে, হয়তো বা ইন্ডিয়ার কোনো ইন্টারফেয়ার আসে, তখন চীনের আলোচনা, রাশিয়ার আলোচনা চলে আসে। তো ফলে এই অবস্থায় গিয়ে যে আসলে আর একটা বড় বিষয় হচ্ছে যে এই বড় দেশগুলোর তো আসলে সবাই খুব স্বার্থ চিন্তাই হচ্ছে মূল জায়গা, সেটা বাণিজ্যিক হোক, নিজের আপনার আধিপত্যর জায়গা হোক। সুতরাং যদি সেরকম কোনো ধরনের ডিলিংস না হয় যে না আমার এখানে বেনিফিটের জায়গা আছে, সেক্ষেত্রে হয়তোবা আপনার এরকম পরিস্থিতির দিকে যদি যায় তখন হয়তোবা এরা এই পাশে দাঁড়াতেও পারে। কিন্তু সেটা আসলে কবে হবে, কতদিন লাগবে সেটা তো সময় বলে দেওয়া মুশকিল। তবে যেই দিকে বা যেভাবে করে ডালপালা ছড়ানো হচ্ছে তাতে শেষ পর্যন্ত সেই যুদ্ধের দিকে যদি যায় তখন নিশ্চয়ই হয়তো এরাও চিন্তা করবে যে আসলে এককভাবে ওনার উপরে ছেড়ে দিবে কিনা, না আমরা আমাদের শক্তি দেখাবো কিনা। যেটা আপনার মনে হয় না যে ধরেন বাই চান্স যুদ্ধটা লেগে গেল, মার্কিন যুক্তরাষ্ট্র হামলা শুরু করলো আর মধ্যপ্রাচ্যের সেই দেশটি, তখন চীন রাশিয়া সরাসরি জড়িত না হয়, তাদের অস্ত্র তো এমনিতেই আছে, পরোক্ষভাবে সহযোগিতার তো অপশন ওপেনই আছে। সেটাই। আচ্ছা, আমরা একটু দর্শকদের কমেন্ট কয়েকটা নিয়ে এসে তারপর আমরা অনুষ্ঠানটা আবার ফিরে যাব টপিকে। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক কমেন্টস আছে, কিন্তু আমাদের আসলে সময় অনেক হাতে কম থাকে বলে সবগুলো পড়া সম্ভব হচ্ছে না বলে আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে সালাউদ্দিন আহমেদ উনি লিখছেন, উনি বাংলাদেশ থেকে দেখছেন, উনি আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন, ধন্যবাদ আপনাকে। আর আপনার মিসেস হেনা লিখছেন, উনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে দেখেন। আপনার কাছে একটা অনুরোধ, নারায়ণগঞ্জ শিল্প এলাকায়, তারপরে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিচিত জনদের মাঝে বিশ্ব সংযোগ ছড়িয়ে দিন, শেয়ার করুন। সাইরা B6 থেকে একটা আইডি থেকে লিখছেন, ফ্রান্স এখন রাশিয়ার সাহায্য প্রয়োজন। কারণ হচ্ছে আমরা জানি যে ইউরোপ, যদি আপনি ইউক্রেন রাশিয়ার কথা ধরেন, ইউরোপ তো আসলে খুব বিপদে আছে, কারণ রাশিয়ার তেল গ্যাস তারা কিনতো, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তো সেটা ওভাবে নিরবিচ্ছিন্ন পাচ্ছে না, থার্ড পার্টি দিয়ে কিনতে হচ্ছে এবং বিপদগ্রস্ত তারাই চায়। তো আজকে অনুষ্ঠানটা শেষ করবো আপনার কাছে একটা সর্বশেষ কোশ্চেন রেখে, সেটা হচ্ছে এই যে আলোচনাটা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, যেটা আপনি কি কি সিনারিও দেখতে পাচ্ছেন যদি সফল হয় বা বিফল হয়? একটা হলো সফল হলে তো এক ধরনের ইতিবাচক বিষয়, হ্যাঁ, সামগ্রিকভাবে সবার জন্য। আর যদি ভেস্তে যায় এই আলোচনা বা তখন কিন্তু
হয়তো কয়েক ধরনের সিনারিও সামনে আসতে পারে। আপনার হয়তো এমনও হতে পারে যে আলোচনা হলো যে সীমিত আকারে কিছু চুক্তি হয়তো হতে পারে, সেটা একটা বিষয়। আবার একটা হচ্ছে যেহেতু আপনি এই ইউরেনিয়াম ইস্যুতে আলোচনা, সেটা হয়তো যে ইরান তো এটা সমৃদ্ধ করতেছে, সমৃদ্ধকরণটা সীমিতকরণ, সেরকম হয়তো একটা মানে 90% যেন না যায়, 90% হলেই তো আপনার বোমা তৈরি করবে। তো সুতরাং ওইটা যাতে করে একটা সীমিত আকারে হয়। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে যুদ্ধের যে আলোচনা আমরা করছি, সেটা আপাতত একটু ঠেকানো যায় কিনা বা কিছু সেরকম একটা অবস্থার দিকে হয়তো যেতে পারে। আর একটা হলো যে আলোচনা যখন চলে তখন সবকিছুতে কিন্তু মাঠের উত্তেজনাটা একটু কমে যায়। যেমন আপনার ইরানে এই মাঝখানে যেই পরিমাণ বিক্ষোভ আমরা দেখেছি, সেটা কিন্তু এখন আপাতত সেই পরিমাণে নাই। মানে অনেকটা শান্ত পরিবেশ বলা যায়, যে আলোচনা যেহেতু চলছে সবকিছুতেই সেই বিষয়টা কিন্তু থাকে। আরেকটা হচ্ছে যে যদি শেষ পর্যন্ত ভেস্তে যায় বা কি অবস্থা হয়, তখন মধ্যপ্রাচ্যের একটা দেশ তো বসে আছে, যার সাথে ইরানে গত বছর 12 দিনের একটা যুদ্ধে, তো ফলে তারা যদি হামলা করে এখানে অ্যাটাক করে ফেলে, সেরকম সম্ভাবনাও কিন্তু উড়ে দেয় না। তবে সবকিছুর পরে আমাদের প্রত্যাশার জায়গা তো অবশ্যই ইতিবাচক কিছু। আপনার আবুধাবি আমরা ওমানের বৈঠক থেকে, মাস্কাটের বৈঠক থেকে যেন পজিটিভ ভালো কিছু আসে, কারণ এই আলোচনা আবার চলবে। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের এখানে আপনারা কোনো কিছু যদি জানতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আর আমাদের অনুষ্ঠানগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা কমেন্টে জানিয়ে দিন। আর আরেকটি অনুরোধ রইল, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের মধ্যে আপনারা যদি অনুমতি দেন আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, অথবা বুরহান ভাই থাকবে বা নতুন কোনো গেস্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।